ধন্যবাদ দৈনিক প্রতিদিনের কাগজকে এটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। সেটা হলো যে কোনো স্বৈরাচার সরকার তার টিকে থাকার জন্য তার কয়েকটা জিনিস দরকার। তার মধ্যে প্রধানত লাগে তাদের মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, একই সাথে তাদের ধর্মকে নিয়ন্ত্রণ করা লাগে। তা গত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে এবং এই সময় 61 জন সাংবাদিক খুন হয়েছে। তার মধ্যে আলোচিত সাংবাদিক ছিল আমাদের সাগরণী হত্যা। তা শতবার তাদের এই চার্জশিটকে চেঞ্জ করা হলো, কিন্তু কোনোদিনই কিন্তু এটা কোনো রিয়েল কোনো প্রতিবেদন এখন পর্যন্ত জমা দেওয়া যায়নি। এই যে বারবার যে পরিবর্তন হচ্ছে, তারা পারতেছে না, মূলত আসলে পুলিশের সংস্কারটা নাই। আর পুলিশ সংস্কার নাই, এটা একই সাথে যেরকম বলার পাশাপাশি রাষ্ট্রযন্ত্র নিজে চাচ্ছে না এরকম বিচার হোক। আর এই আওয়ামী লীগের যে পুলিশ যারা রয়েছে, সেই সময়ে আপনি চিন্তা করেন যে 61 জন সাংবাদিক খুন, ওই সময়ে 3588 জন সাংবাদিক বিভিন্নভাবে হ্যারাসমেন্টে নির্যাতনের শিকার হয়েছে। এই 3500+ সাংবাদিকদের যে নানান ধরনের যে হয়রানির শিকার, পাশাপাশি 61 জন সাংবাদিক অলরেডি তাদের আত্মবলিদান করা, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মিডিয়ার জন্য। অথচ এই সময় কোনো ধরনের বিচার হয়নি। এটা হবে না ওই সময় আওয়ামী লীগ সরকার, সেটা আমরা তো ধরে নিয়েছি। কিন্তু সরকার যখন পরিবর্তন হয়, এই পরিবর্তিত সরকারের সময় আমরা আশা করছিলাম যে নিদেন পক্ষে সাগরণী হত্যার বিচারটা কিন্তু তারা শুরু করবে। কিন্তু এই সরকারের সময় দেখা গেল যে তারা আবার সেই চার্জশিটটা আবার কিন্তু সময় চেয়েছে। এরকম আরও অন্যান্য যে চার্জশিটগুলো তারা কিন্তু এরকম পিছিয়ে দিয়েছে, কোনো মানে সাংবাদিক হত্যার বিচার হয়নি। যেহেতু মিডিয়া থেকে একদম ফ্রন্টে থাকে, মানে মানুষ তো কাজ করে, কাজটাকে যে যদি অবৈধ কাজ হয় এই কাজগুলোকে মিডিয়া কিন্তু সামনে নিয়ে আসে। মিডিয়ার কাজই হলো তার সমাজের যে অবৈধ জিনিসগুলো সেটাকে তুলে নিয়ে আসা, ভালো জিনিসগুলোকে সামনে নিয়ে আসা। দুটো কাজই কিন্তু সামনে আমরা করি মিডিয়ার লোকজন। এখন আমরা যেরকম ভালো কাজে প্রশংসা করি আর খারাপ কাজে আমরা সমালোচনা করি, কিন্তু আমরা যখন খারাপ কাজের সমালোচনা করি, ওই যারা ক্রাইম যারা করে ক্রিয়েট করে তারা কিন্তু সাংবাদিকদের সরাসরি শত্রু। এই জায়গাটায় বাংলাদেশ এখন পর্যন্ত সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারেনি। এবং এর সাম্প্রতিকভাবে এই কয়েকদিন আগে যারা বলি হলেন আমাদের আসাদুজ্জামান তুহিন, যিনি দৈনিক প্রতিদিনের কাগজের একজন সাংবাদিক, গাজীপুরে সে অকারেন্স করতেছিল, সে অকারেন্সে সে ভিডিও ফুটেজ ধারণ করতেছিল, কিন্তু তারা তাকে খুঁজে তাকে আবার হত্যা করলো এবং দিনে দুপুরে। কারণ কি, যে ওই যে পূর্বের যে ধারাবাহিকতা, সেই তাদের যে তারা দেখছে যে সাংবাদিক মারলে, নির্যাতন করলে, হত্যা করলে কোনো সমস্যা নেই, দেখুন বিচার হয় না, এই জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে। আবার এইবার যখন মানে আমাদের গণঅভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে যখন সরকার পরিবর্তন হয়, এরপরে তো অনেক আশা করছিল দেশটা খুবই কঠিন, লৌহ এবং শক্তভাবে চলবে, সবাই যাতে করে একদম ফ্রি ফেয়ার এবং নিরাপদে বসবাস করতে পারবে। সেটা এখন আশায় গুরুবেলে হয়ে গেছে। তারা কোনোভাবেই দেশকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। একটা জায়গায় সবচেয়ে বেশি তারা ব্যর্থ হচ্ছে, জায়গাটা হলো আইন শৃঙ্খলা। আর এখন দেশটা কিভাবে চলে, আসলে এখন দেশটা যে চলে হলো সেলফ সেন্সরশিপে, যার যার নিরাপত্তা সে নিয়ে এখন চলছে। সরকারের তরফ থেকে কোনো জায়গায় যে মানে ক্রাইম করছে, সেখানে গিয়ে সেটা তাৎক্ষণিকভাবে তাদেরকে করে। কয়েকদিন আগে দেখেন আমাদের পুরান ঢাকা একদম প্রকাশ্যে পাথর দিয়ে সোহাগ এখানে করলো। এরপরেও কিন্তু আবার আরও ঘটনা ঘটছে। এবং কয়েকদিন আগে দেখলাম যে সীসাবারে সেখানে প্রকাশ্যে একজনে আপনার ওইতে সিঁড়ির মধ্যে চাকু মেরে সেখানে স্পটে একটা ছেলে নিহত হয়েছে। প্রতিদিনই কিন্তু হচ্ছে। আর এখান থেকে যদি উত্তরণ করতে হয়, সলিউশনটা হলো যে আওয়ামী লীগের সময় যে সকল পুলিশ অফিসার এবং সেখানে এনএসআইতে, ডিজিএফআইতে যারা আছে, যারা প্রমোশন পেয়েছে, সবগুলোকে বাদ দিতে হবে। এবং এর প্রমাণ আছে যে তুরস্কে এরদোগানকে করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য সেনাবাহিনীকে যারা দায়ী ছিল, উনি একদিনে 80 জন জেনারেলকে উনি করছে, ওখান থেকে বাদ দিয়ে দিয়েছিল। তারপর তুরস্ক ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তো তার আপনার এখন সমস্যা কোন জায়গায়? ওই সময় যারা এসপি ছিল, ওই সময় যারা এনএসআই যারা ডিজি ছিলেন, ডিডি ছিলেন, ডিজিএফআই যারা পদস্থ কর্মী ছিলেন, এই সবগুলোকে একসাথে বাদ দিতে হবে। তাহলে নিচের লোকগুলো যারা ভালো সেখান থেকে উঠে নিয়ে আসেন, দেশ ভালো মতো চলবে। আর যদি আপনি এই কাজটা না করতে পারেন, এই যে প্রবলেমটা এটা আর কন্টিনিউ হবে, আরও ডিটেরিয়েট হবে। যে
যারা টক শোতে যেতেন, যারা টিভিতে, তারা সময় বলতেন যে আমি যে আজকে টক শোতে আসলাম, আজকে আমরা যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করলাম বা সরকার সমালোচনা করলাম, এখন শেষ করে বাসা যেতে পারবো কি না আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, সেই ভয় ছিল। ঠিক সেই ভয়টা কিন্তু এখনও কন্টিনিউ আছে। আর যদি এটা যদি এরকম কন্টিনিউ হয়, তাহলে মিডিয়া যারা আমরা সাংবাদিকতা করি, আমরা আসলে চাল ডালের দর ছাড়া, সবজির দর ছাড়া আমরা আর কিছু লেখা সম্ভব না। এখানে হত্যা বাড়বে, ধর্ষণ বাড়বে, রাহাজানি বাড়বে, করাপশন বাড়বে, মানে সমাজটা রসাতলে যাওয়ার জন্য যা দরকার সবই হচ্ছে এবং হবে, যদি মিডিয়াকে তার জায়গায় স্বাধীন মতো কাজ করতে না দেয়া যায়। আপনি যদি মিডিয়াকে নির্ভয় কাজ করতে না দিতে পারেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা কেন, মানে সর্বঙ্গে সর্ব জায়গায় এই সমস্যাগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠবে। এখন বর্তমানে যে মানে এই ইন্টারিম গভর্নমেন্টের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি নিজে সৎ মানুষ, আমরা মোটামুটি যারা দেখেছি এখন পর্যন্ত, যারা পাচ্ছি, চেষ্টা করতেছে কি। কিন্তু আসলে আপনি যদি মনে করেন ফোড়া থাকে, ফোরে আপনি যদি ওষুধ খায়া সাপ্রেস্ট করতে পারেন আপাতত, কিন্তু ভিতরে পয়জন থাকলে সেই ফোড়া কিন্তু ভালো হয় না। আপনি উপরে আপনি যতই কাজ করেন না কোনো, সততা দেখেন না কোনো, যত মাঠে দৌড়াদৌড়ি করেন না কেন, যার রক্তে মিশে গেছে ফ্যাসিজম, যে ব্যক্তি মনে করেন যে টাকা দিয়ে সে পুলিশের চাকরি নিচ্ছে, যে ব্যক্তি মনে করেন যে দুর্নীতি করতে করতে তার দুর্নীতি তার অস্থিমজ্জায় ঢুকে গেছে, যে টাকা দিয়ে পোস্টিং নিচ্ছে, এই সকল পুলিশ অফিসার, এই সকল এনএসআইয়ের লোকজন, এই সকল ডিজিএফআইয়ের লোকজন যদি আপনি বাদ না দিতে পারেন, এরকম যদি স্বরাষ্ট্রমন্ত্রী, তার স্বরাষ্ট্র সচিব, যদি আপনি বলেন যে ডজন ডজন তাদের যদি নিয়ন্ত্রণ যদি সৎ লোক দেনও, মাঠ পর্যায়ে যে অফিসাররা কাজ করে তাদেরকে যদি অসৎ থাকে, তারা আপনি কোনোদিনই পারবেন না, এটা সম্ভবই না। কারণ হলো কি, যে ওরা যেরকম দুর্নীতি করে অফিসাররা, আমরা সাংবাদিকরা তাদের যে বিষয় লিখবো, আমরা এখন ভয়ে আছি। তারা কোনো না কোনোভাবে আমাদেরকে তারা কিন্তু ট্রাফে ফেলে এখনো পর্যন্ত নির্যাতন করে। এই জন্য সাংবাদিকরা তো চাল ডাল আর মরিচের বাজার দর নিউজ ছাড়া কিছু নিউজ করবে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী দেখা যাচ্ছে আপনি খুব সৎ মানুষ, আপনার দিকে করাপ্ট অফিসাররা রাখতেছেন, সাংবাদিকরা ভয়ের মধ্যে আছে, আপনি উপরে কি দেখাচ্ছেন, সততা দেখাচ্ছেন, আলটিমেট গোলে কি কাছাকাছি কিছু হচ্ছে না। সমাজ আমরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চান, কাঙ্ক্ষিত বাংলা চান বা বাংলাদেশ চান, যে রক্তের বিনিময়ে এই বিপ্লবের সময় আমাদের 5 জন সাংবাদিক তারা কিন্তু নিহত হয়েছে, এবং প্রায় কয়েক ডজন সাংবাদিক তারা কিন্তু আহত হয়েছে বিভিন্নভাবে। এই সময়ে 5 জন সাংবাদিক নিহত হয়েছে এবং শতাধিক সাংবাদিক তারা মারাত্মকভাবে ইনজুর হয়েছে। এই যে আমাদের আত্মদান, আমাদের যে এই রক্তক্ষরণ হয়েছে, আমাদের প্রায় 1,500 লোকের যে শহীদ হয়েছে, সাংবাদিক তাদের জীবন দিয়েছে, এর বিনিময়টা কি? যদি মিডিয়া যদি তার স্বাধীনতাভাবে কাজ না করতে পারে, মিডিয়া স্বাধীন না হয়, তাহলে আমাদের বিপ্লব আসলে ব্যর্থ হবে। এখন এই সরকারের সময় একটা ভালো একটা সাইন দেখা যে তারা যে ট্রাইব্যুনালটা, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং মানব বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালটা ভালো মতো কাজ করতেছে। আর বিশেষ ট্রাইব্যুনালও নানা জায়গায় তারা মানে স্পিরিট ট্রায়াল যেটা সেটা হচ্ছে, দ্রুত ট্রাইব্যুনাল কাজ হচ্ছে। এখন নিদেন পক্ষে আমি মনে করি যে গাজীপুরের যে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে, আসাদুজ্জামান তুহিনের যে প্রতিদিন কাগজের সাংবাদিক, এখানে বর্তমানে নতুন আইন হয়েছে, ভিডিও ফুটেজকেও কিন্তু এখন সাক্ষ্য আইন হিসাবে নেওয়া যায়, সেসব আইন করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ ধরে 3 মাসের মধ্যে এই আসামিগুলোকে যদি ফাঁসিতে দেওয়া যায়, তাহলে একটা এক্সাম্পল হবে, এবং আশা করি এর মাধ্যমেও আইন শৃঙ্খলা কিছুটা উন্নতি হবে। আর একই সাথে আসাদুজ্জামান তুহিনের যে পরিবারকে সরকারের এগিয়ে আসা দরকার সরকারিভাবে। এখানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আছে, তাদের মাধ্যমে তাদের যে বাচ্চাদেরকে শিক্ষা, ছোটো ছোটো 2টি বাচ্চা আছে, তারা যাতে করে একদম হায়ার এডুকেশন পর্যন্ত তারা কন্টিনিউ বৃত্তিটা পায়, সেটা ব্যবস্থা করা, তার পরিবারের জন্য খেয়ে পরে আসতে পারে, এই জন্য তাদেরকে একটা ভালো একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া দরকার। এই আসাদুজ্জামান তুহিন তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সে কাজ করছে, সে তার ব্যক্তিগত জন্য সে ভিডিও ফুটেজ করতে যায়নি। এই জন্য দেশের উচিত হলো তার পরিবারের পাশে দাঁড়ানো।